স্বাধীনতার 55 বছর পর দেশের 20 কোটি মানুষের কাছে প্রশ্ন, বলুন তো বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল? পাকিস্তানিরা আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল, তাই কি নির্যাতন করেছিল আপনি কি জানেন? 21শে ফেব্রুয়ারিতে মোট কতজন মানুষ মারা গিয়েছিল? সালাম, রফিক, বরকত, জব্বার সহ সর্বোচ্চ 7 জনের বেশি নাম কোথাও দেখাতে পারবেন না। 1969-এর পুরো গণ অভ্যুত্থানে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ, মতিউর রহমান মল্লিক, ডক্টর শামসুজ্জোহা সহ সর্বোচ্চ 5 জনের নাম বলতে পারবেন। যদি উইকিপিডিয়া সহ বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে 52 সালের ভাষা আন্দোলনে 39 জন আর 69-এর গণ অভ্যুত্থানে মোট 61 জন মারা গিয়েছিল, কিন্তু এই 39 কিংবা 100 জনের নামের তালিকা আজ পর্যন্ত কোথাও প্রকাশ করতে পারেনি। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত এটাই ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে পূর্ব পাকিস্তানের মৃত্যুর মোট সংখ্যা। পাকিস্তানের ব্যাপারে আমাদের যে ইতিহাস শেখানো হয়েছে তার পুরোটাই যে মিথ্যে তার প্রমাণ আমাদের চোখের সামনে আছে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সব সময় একটি অভিযোগ করা হয়, পশ্চিম পাকিস্তানিরা নাকি আমাদের চরম বঞ্চিত করেছে আর ভারত আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, যে কারণে ভারতের প্রতি আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে আর পাকিস্তানকে কাছে ভিড়তে দেওয়া যাবে না, কারণ তারা আমাদের চিরশত্রু। অথচ রাজনৈতিক কামড়াকামড়িতে দুই পাকিস্তান আলাদা হবার পর থেকে দুই পাকিস্তানেরই ক্ষতি হয়েছে। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হলেও বাংলাদেশে আম ছালা দুটোই গিয়েছে, আর মাঝখানে লাভবান হয়েছে ভারত। 1971-এর কথিত স্বাধীনতার পর থেকে আমরা হয়েছি পরাধীন। ওদিকে পশ্চিম পাকিস্তান বীরের মতো লড়াই করে যাচ্ছে চোখে চোখ রেখে। সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের অবস্থান পৃথিবীতে এখন 12তম, যেখানে বাংলাদেশের অবস্থান 40-এর কাছাকাছি। বাংলাদেশের কথিত স্বাধীনতার 55 বছর পার হয়েছে। পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ শুধু 2 জায়গায় এগিয়েছে, এক তৈরি পোশাক খাত আর বিদেশে শ্রমিক রপ্তানি। এই 2 খাতের মাধ্যমে পৃথিবীতে আমরা কামলার জাতি হিসেবে খ্যাতি পেয়েছি। অথচ 55 বছর আগে পশ্চিম পাকিস্তানি শাসকেরা আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়ে গিয়েছিল তা শুনলে এই প্রজন্মের কাছে অলৌকিক মনে হবে। পশ্চিম পাকিস্তান ছিল পৃথিবীর প্রাচীন সভ্যতার অগ্রগামী জনপদের একটি। 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাবার সময় বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে ছিল শুধু একটি বিশ্ববিদ্যালয়, অথচ পশ্চিম পাকিস্তানে তখন 11টি বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল। বিদ্যে বুদ্ধি সব দিক থেকে এগিয়ে থেকেও তারা আমাদের অবহেলা করেনি, বরং টেনে তুলে ধরতে চেয়েছিল, যদিও আমাদের চেতনার যাতনা 23 বছরের বেশি দুই পাকিস্তানকে একসাথে থাকতে দেয়নি। পাকিস্তানি শাসকেরা 23 বছরে আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়েছিল তার পরের 55 বছর পাকিস্তানিদের রেখে যাওয়া সেই শিল্প কল কারখানাগুলো শুধু বন্ধই করা হয়েছে। নতুন করে কোনো শিল্প গড়ে তুলতে পারেনি স্বাধীন বাংলাদেশ, অথচ পাকিস্তান আমলে এদেশে ঘটে গিয়েছিল নীরব এক শিল্প বিপ্লব, যে ইতিহাস আমাদের পুরো এক প্রজন্মকে জানতেই দেওয়া হয়নি। বাংলাদেশের পাটকে পাকিস্তান আমলে বলা হতো সোনালী আঁশ, কিন্তু পাটের স্বর্ণযুগ এমনিতেই আসেনি। পাকিস্তানি শাসকদের পরিকল্পনায় বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল আদমজি জুট মিল। শুনলে অবাক হবে, নারায়ণগঞ্জ শহরে অবস্থিত আদমজি জুট মিলটি তৎকালীন পৃথিবীর বৃহত্তম পাট কল ছিল। 1950 সালে প্রতিষ্ঠিত আদমজি জুট মিলটি তৎকালীন পশ্চিম পাকিস্তানের বাওয়া পাটকলের আদলে তৈরি করা হয়েছিল, যেখানে উৎপাদিত উন্নত মানের পাটজাত দ্রব্য সারা পৃথিবীতে রপ্তানি করা হতো। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে পাকিস্তানের পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল। স্কটল্যান্ডের ড্যান্ডি শহরের নাম অনুসারে আদমজি জুট মিলকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। সেই প্রতিষ্ঠিত শিল্পটি কথিত দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবের পরিবারের লুটপাটে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশ বর্তমানে শতভাগ কাগজ আমদানি করলেও 55 বছর আগে আমরা কাগজ রপ্তানি করতাম। 1953 সালে পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠা করে। তৎকালীন সময়ে এশিয়ার সর্ববৃহৎ কাগজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল এটি, যেখানে মোট 30,000 শ্রমিক কাজ করত। 1959 সালে খুলনার খালিশপুরে খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। দেশের সর্ববৃহৎ এই নিউজপ্রিন্ট কাগজ মিলটিতে বছরে 50,000 মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো। দেশ স্বাধীন হবার পর সেই মিলটিও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া 1950 সালে ঢাকা জুট মিলস, একই বছরে খুলনা জুট মিলস, 1953 সালে চট্টগ্রামের আমিন জুট মিলস এবং কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা পেপার মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, ইস্পাহানি কটন মিলস এবং 1968 সালে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিও বাংলাদেশের উপর নির্যাতনকারী পশ্চিম পাকিস্তানিরাই তৈরি করেছিল। 55 বছরে আর একটিও তেল শোধনাগার তৈরি করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার। পূর্ব পাকিস্তানের বিদ্যুতের চাহিদা পূরণে কাপ্তাই জলবিদ্যুৎ, কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠান করে পাকিস্তান সরকার।
পূর্ব পাকিস্তান এক মহাশিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছিল। শিল্পায়নে লকি ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম বন্দরটি মোঘল আমলের কার্যক্রম চালু হলেও এর মূল অবকাঠামো এবং আধুনিকায়নের কাজ করে পাকিস্তান সরকার। 1960 সালে চট্টগ্রাম বন্দর কমিশনারকে চট্টগ্রাম বন্দর ট্রাস্ট হিসেবে মর্যাদা দেওয়া হয়। এছাড়া মংলা সমুদ্র বন্দর, গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর সমরাস্ত্র কারখানা, তেজগাঁ শিল্প এলাকা, হাজারীবাগ ট্যানারি শিল্পাঞ্চল, খুলনার খালিশপুর শিল্প এলাকা, চিটাগাং ড্রাই ডক সবই করেছিল আমাদের উপর নির্যাতনকারী পশ্চিমা শাসক গোষ্ঠী। অনেক চেতনাধারীরা আবার বলে থাকে পূর্ব পাকিস্তানের মিল কল কারখানায় উপার্জিত অর্থ নাকি পশ্চিম পাকিস্তানিরা সব নিয়ে যেত, কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো উন্নয়ন তারা করতো না। চলুন পশ্চিম পাকিস্তানিরা এদেশের মানুষের কল্যাণে কতটা আন্তরিক ছিল সেটা একটু দেখা যাক। প্রথমে শিক্ষা থেকে শুরু করা যাক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা লাভ করলেও এর বেশিরভাগ সম্প্রসারণ হয়েছে পাকিস্তান আমলে। শিক্ষার মানের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায়, যে কারণে পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। কথিত স্বাধীনতার পর পাকিস্তানের চিহ্ন মুছে ফেলার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নাম ডাকও মুছে ফেলা হয়েছে। এক সময় 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠানটি এখন 1000-এর তালিকাতেও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ আলী জিন্নাহ। তার ব্যাপক অবদানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছিল জিন্নাহ হল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা রবীন্দ্রনাথকে পুজো করে সেই জিন্নাহকে বানানো হয়েছে ভিলেন। এমনকি মোহাম্মদ আলী জিন্নাহর হলটির নাম পরিবর্তন করে 1971 সালে সূর্য সেন হল রাখা হয়েছে। যদিও রবীন্দ্রনাথের মতো সূর্য সেনও আজীবন পূর্ব বাংলার মুসলমানদের বিরোধিতা করেছিলেন। পাকিস্তানের বিখ্যাত কবি আল্লামা ইকবালের নামে 1957 সালে ইকবাল হল স্থাপিত হয়। 1972 সালে ওই হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হলের নামে নামকরণ করা হয়। অথচ এই জহুরুল হক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন চর। শেখ মুজিবের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিও ছিল এই ভারতীয় এজেন্ট জহিরুল হক। এভাবে বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ হল মহসিন হল সহ বেশিরভাগ অবকাঠামো প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান আমলে কতটা জৌলুস ছিল তার প্রমাণ স্যার পিজা হাট ইন্টারন্যাশনাল হল প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে এত বেশি বিদেশি শিক্ষার্থী আসতে শুরু করেছিল, তাদের আবাসনের জন্য একটি হল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়, যে কারণে 1963 সালে ইন্টারন্যাশনাল হোস্টেল নামে আলাদা একটি ছাত্রাবাস করা হয়েছিল। স্বাধীনতার পর আওয়ামী লীগ হোস্টেলটির নাম স্যার পিজা হাট ইন্টারন্যাশনাল নামকরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি 1961 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 1962 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করে। যে সমমানের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ 55 বছরে প্রতিষ্ঠা করতে পারেনি, বরং দিন দিন বুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট করা হয়েছে। মাত্র 23 বছরে পাকিস্তান মোট 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যেখানে 55 বছরে বাংলাদেশ সরকার করেছে মাত্র একটি। 1964 সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, 1968 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং 1969 সালে কুয়েট প্রতিষ্ঠা করে পাকিস্তানিরা। প্রযুক্তিগত দিক থেকে এদেশের মানুষকে গড়ে তুলতে পাকিস্তানিরা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো করে গিয়েছিল, চেতনাধারীরা সেই প্রতিষ্ঠানগুলোকে আজ তিলে তিলে শেষ করে দিয়েছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের 11 বছরের শাসনকাল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। তৎকালীন পূর্ব পাকিস্তানে উন্নয়নের এক পসরা সাজিয়ে বসেছিল পাকিস্তান সরকার। ঢাকা শহরে নটরডেম কলেজ, প্রেসিডেন্সিয়াল কলেজ, ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ সহ শীর্ষ 21টি কলেজ প্রতিষ্ঠা ছাড়াও ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, বরিশালের বিএম কলেজ, কারিগরি ও বিশেষায়িত কলেজ সহ অসংখ্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল আইয়ুব খানের সরকার। যে সমমানের কলেজ 55 বছরে নতুন করে একটিও করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার প্রধানেরা। কারিগরি শিক্ষার মান উন্নয়নে তৎকালীন পাকিস্তান সরকার 1955 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, 1962 সালে চট্টগ্রাম পলিটেকনিক সহ মোট 17টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তান সরকারের দেখানো পথ ধরে পরবর্তীতে বাংলাদেশ সরকার 55 বছরে 32টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, কিন্তু এগুলো পাকিস্তানে প্রতিষ্ঠিত পলিটেকনিকগুলোর মানের ধারে কাছেও যেতে পারেনি। এছাড়া টিচার্স ট্রেনিং কলেজ, কলেজ অব হোম ইকোনমিক্স, শারীরিক শিক্ষা কলেজ, সার্ভ ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই
60-এর দশকে আইয়ুব খানের শাসন আমলে প্রতিষ্ঠিত। বর্তমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট, যা 1955 সালে পাকিস্তান আমলে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা আণবিক শক্তি কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ICDDRB ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট এবং চট্টগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে হানাদার পাকিস্তানি সরকার। ব্রিটিশদের 200 বছরের শাসন আমলে বাংলাদেশে শুধুমাত্র একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ সরকার, যেটি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। যদিও সে সময় এর কার্যক্রম ছিল অত্যন্ত সীমিত। পাকিস্তানের 23 বছরে পূর্ব পাকিস্তানের নাগরিকদের জন্য চিকিৎসা সেবায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিল পাকিস্তান সরকার, যাদের অক্লান্ত পরিশ্রমে ঢাকা মেডিকেলের বর্তমান আধুনিক রূপ দেওয়া হয়। তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি চিকিৎসাবিদ। এসব চিকিৎসকদের মধ্যে উল্লেখযোগ্য ফরেনসিক মেডিসিনে ডাক্তার এম হোসেন, নিউরোলজিস্ট মুজাফফর খান, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর আলতাফ আহমেদ, প্যাথোলজি বিভাগে প্রফেসর আনোয়ার আলী এবং ডাক্তার কাজী আব্দুল খালেক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় প্রফেসর হাবিবউদ্দিন আহমেদ ও প্রফেসর হুমায়া সাইদ, মেডিসিন বিভাগে অধ্যাপক নোয়াব আলী ও প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম, সার্জারি বিভাগে লেফটেন্যান্ট কর্নেল গিয়াসউদ্দিন এবং প্রফেসর আমির উদ্দিন প্রমুখ, যাদের সকলেই পাকিস্তানি চিকিৎসক ছিলেন। ঢাকা মেডিকেল ছাড়া 1957 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ, 1958 সালে রাজশাহী মেডিকেল কলেজ, 1962 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ, একই বছর সিলেট মেডিকেল কলেজ এবং পরের বছর 1963 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সবই পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করেছিল। এছাড়া শেরেবাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় 1968 সালে, রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় 1970 সালে, 1965 সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ বা IPGMR প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার, বর্তমানে যেটিকে আমরা পিজি হাসপাতাল হিসেবে চিনি। 55 বছরে এই মানের কোন পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশের সরকারেরা। কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা CMH হাসপাতালের পূর্ব নাম ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা হাসপাতাল নামে। একইভাবে চট্টগ্রাম, বগুড়া, যশোর, কুমিল্লা, সিলেট, সাভার, ঘাটাইল, চট্টগ্রাম সহ সবখানেই নাম পরিবর্তন করে CMH রাখা হয়েছে, কিন্তু এর আসল কারিগর ছিল পাকিস্তান সরকার। অনেকে বলে থাকে সশস্ত্র বাহিনীর চাকরির ক্ষেত্রে পাকিস্তানকে বঞ্চিত করা হতো, কিন্তু বাস্তবতা হলো সুঠাম দেহের অধিকারী পাকিস্তানিদের জন্য ব্রিটিশ এবং জার্মানির আদলে অনেক আগে থেকে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে, কিন্তু পূর্ব পাকিস্তানে 1947 সালের আগ পর্যন্ত কোনো ক্যাডেট কলেজে ছিল না। পশ্চিম পাকিস্তানের সরকার সেই বৈষম্য দূর করতে 1958 সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, 1963 সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ, সবশেষ 1965 সালে রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান সরকার, যাতে পূর্ব পাকিস্তানের নাগরিকেরাও সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য দক্ষ হয়ে উঠতে পারে। এখনো পাকিস্তান সরকারের তৈরি করে দিয়ে যাওয়া সেই ক্যাডেট কলেজগুলোই বাংলাদেশ সেনাবাহিনীকে টিকিয়ে রেখেছে।